স্বাগত আপনাদের সকলকে অঙ্গনের দরবারের দ্বিতীয় পর্বে। আজ অঙ্গনের দরবারের দ্বিতীয় পর্বে যে মহিরুহকে আপনাদের সামনে আমরা উপস্থিত করব, তার সঙ্গে ওই থিয়েটার সম্পর্কিত কিছু প্রশ্ন আমাকে করতে হবে, এটা ভেবেই আমি রোমাঞ্চিত বোধ করছি। হ্যাঁ, আমার জন্মের আগে থেকে যিনি ওই থিয়েটারের মধ্য গগনে বিরাজমান, যার মঞ্চে অভিনয় দেখে বহু অভিনেতা অভিনেত্রী মনস্থির করেছেন যে আমরা মঞ্চে অভিনয় করব, যে কিনা বহু অভিনেতা অভিনেত্রীর গুরুশ্রেষ্ঠ দ্রোণাচার্যের ভূমিকা পালন করেছেন, শ্রী গৌতম মুখার্জি। স্বাগত জেঠু তোমাকে অঙ্গনের দরবারে। থ্যাংক ইউ। আচ্ছা জেঠু, কেমন আছো আগে সেটা বলো। খুব খারাপ, খুব খারাপ। দেখো, একটা কথা হচ্ছে, আমি ভালো আছি কথাটা কখন বলা যায়? যখন আমার ভালো ভালো থাকে তখন তো বলা যায় যে আমি ভালো আছি। এটা কে বলেছিল জানো? এটা বলেছিল আমাদের নিমাইয়ের মা, নিমাই পণ্ডিত, নবদ্বীপের নিমাই পণ্ডিতের মা শচীমাতা অদ্বৈতাচার্যকে বলেছিল। অদ্বৈতাচার্য বলছে যে মা আপনি ভালো আছেন? বলে দেখো আমার ভালোই ভালো নেই, আমি ভালো থাকি কী করে? তাহলে আমার ভালোটা কে? আমার থিয়েটার। আমার থিয়েটার তো ভালো নেই, ফলে আমি কি করে বলবো আমি ভালো আছি? কি আচ্ছা, এমনি এখন কি ভাবছো জেঠু থিয়েটার নিয়ে? কি হবে আমাদের? আমাদের সর্বনাশ হবে, কিচ্ছু হবে না। থিয়েটার নিয়ে কি ভাববো বলো? আজকে এই লকডাউন, এই করোনা, তার আগের অবস্থা, সামাজিক অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে জানো, থিয়েটারের লোকেদের একটা পয়সা রোজগার নেই। আজকে সব বন্ধ হয়ে গেছে। যারা মেকআপ করে খেতে পাচ্ছে না, লাইট করে খেতে পাচ্ছে না, হ্যাঁ, ছেলেপুলেরা আসতে পারছে না, গাড়ি ঘোড়া চলছে না। থিয়েটারটা তো একা একা করা যায় না। যে আমার থিয়েটার, আমি রিহার্সাল দিলাম, আমার রিহার্সাল তো লোক লাগবে না, ছেলেপুলে লাগবে, যারা টেকনিশিয়ান লাগবে। হ্যাঁ, তবে তবে এটাও ঠিক যে খারাপ অবস্থার মধ্যেও তোমরা যেমন অঙ্গন খুবই চেষ্টা করছে বাংলা থিয়েটারের জন্য, অনেক কিছু ভাবছে, তোমরা তো করছো, আমরাও সৌভিক থেকেও সৌভিক থেকেও ভাবনা চিন্তা করছি। তবে সব থেকে বড় কথা আমি তোমাকে যেটা বলবো, যদি আমরা প্রোডাকশন এই মুহূর্তে এই করোনা আক্রান্ত সময় যদি করতে নাও পারি, কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারি, আন্ডারগ্রাউন্ড যেটাকে বলে, অর্থাৎ হ্যাঁ, কাজটা কিন্তু আমরা চালিয়ে যেতে পারি। কিভাবে? থিয়েটার মানে তো কেবল পারফর্ম করা নয়, থিয়েটার মানে নিজেকে তৈরি করা, সামাজিকভাবে, দার্শনিকভাবে, মানে মানসিকভাবে, সর্বদিক থেকে নিজেকে প্রস্তুত করা। এটার কিন্তু একটা দারুণ সময়। এই সুকান্ত ভট্টাচার্য একটা কবিতার লাইন মনে পড়ছে, আজকের নৈঃশব্দই হোক যুদ্ধারম্ভের প্রস্তুতি। কি বললাম? আজকের নৈঃশব্দই হোক যুদ্ধারম্ভের প্রস্তুতি। থিয়েটার আজকে সাবজেক্ট নয়, 5000 বছর আগেও থিয়েটার এই ফর্মে না হোক, মানুষ কিন্তু পেটের জ্বালায় থিয়েটার করেছে, শিকারের অভিনয় করেছে, এই দিয়ে তো থিয়েটারটা শুরু। ফলে এটা আমি মনে করি যে করোনা হোক, লকডাউন হোক, যা ইচ্ছে হোক, থিয়েটারের গলা টেপা অত সস্তা না, অত সস্তা নয়। তুমি ভাবো এইরকম একটা মারাত্মক সময়ে যখন গভর্নমেন্ট টলে যাচ্ছে, যখন বিশ্ব টলে যাচ্ছে, যখন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যেটা প্যান্ডেমিক না কি প্ল্যান মাফিক,
উনি বলছেন যে এটা প্যান্ডেমিক নয়, এটা প্ল্যান মাফিক। সত্যি কথাটা বলে ফেলেছে। তো এটা আমরা মানুষ কি বুঝছে না, বুঝছে, কিন্তু উপায় নেই। তো এই অবস্থাটার মধ্যে চাপে পড়ে আমাদেরকে বাপ বলতে হচ্ছে। যাকে বাদ দাও। আচ্ছা জেঠু, হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা হ্যাঁ, করছি। বলো বলো। আচ্ছা জেঠু, তুমি হঠাৎ থিয়েটার কেন করলে? হঠাৎ কেন করতে যাবে? মানে ছোটবেলা থেকে যখন প্রথম তুমি ভাবলে মানে হ্যাঁ। থিয়েটারটা কেন ভাবলে? হঠাৎ বলে কেন? এই যে হঠাৎ কিছু কেউ করে না, সবকিছুর একটা একটা ধারাবাহিকতা আছে। জার্নিটা শুরু হলো কিভাবে? শুরু হলো। ব্যাপারটা হচ্ছে দেখো, থিয়েটার যে করে না সেও কিন্তু মনে মনে থিয়েটার করে। দেখবে বাচ্চা মেয়েরা বা ছেলেরা বাড়িতে না আয়নার সামনে দাঁড়িয়ে সাজে, একটু 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 কাজল মাখে, একটু ঠোঁটে লাল দেয়, একটু অঙ্গভঙ্গি করে। তা এইটা কিন্তু তুমি দেখবে আছে। তা এই যে নকল করা, এই যে অনুকরণ করা, এই জায়গাটা থেকে তো ঠিক আমাদের ছোটবেলা, মানে ধরো 1963-র কথা বলছি, 1963 সাল 22শে এপ্রিল আমরা সৌভিক বলে একটি সংগঠন তৈরি করলাম, যেটা আমরা এখন সৌভিক সাংস্কৃতিক চক্র। 22শে এপ্রিল সৌভিক আমাদের শুরু হলো। আমরা যে নাটকটা করলাম সেই নাটকটার নাম কালু সর্দার। একটা ডাকাত, আসলে সে ডাকাত না, সে একজন কৃষক। ব্যাপারটা হচ্ছে কি, যে রত্নাকর বাল্মীকি হয়েছিল, তো রত্নাকর সে কিন্তু ডাকাত। সে ডাকাত থেকে ট্রান্সফর্ম করছে কোথায়, বাল্মীকি হয়ে যাচ্ছে, অত বড় কবি হয়ে যাচ্ছে। কেমন জায়গাটা হচ্ছে যে আমাদের অদ্ভুতভাবে আমরা কিন্তু রাজনৈতিকভাবে যে খুব পটু ছিলাম, খুব বুঝতাম এরকম একদম ভাবার কোনো কারণই নেই। 1963 মানে চীন ভারত যুদ্ধ, কমিউনিস্ট পার্টি আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে। তখন আমার বয়স কত, 12-13 বছর বয়স। আমি কি জানি নাকি যে কমিউনিস্ট পার্টি আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে? কে খবর লাগে? ছোটোবেলায় খবর লাগে। ছোটোবেলায় একটু সাজবো, একটু আনন্দ করবো, একটু ডায়লগ বলবো, একটু মঞ্চে সবাই মিলে উঠবো, হই করবো, এইটাই। সেইটা করতে গিয়ে দেখো সময় কেমন করে মানুষকে দিয়ে তার কাজটা করিয়ে নেয়। আমরা থিয়েটার ভালোবাসি, থিয়েটার করতে গেলাম, কিন্তু থিয়েটারের যে বিষয় সেটা ঠিক করলো কিন্তু সময়। ওই সময়টা যে তখন কৃষক বিদ্রোহের একটা আগুন, আমরা 1947-এ ভারত স্বাধীন হচ্ছে, স্বাধীনতার পর মানুষের অনেক মানে অনেক চাওয়া পাওয়া রয়েছে গভর্নমেন্টের কাছে, যে আমরা একটা সুখে থাকবো, সাধারণ মানুষের মানে একটা আনন্দের দেশটা সাধারণ মানুষকে সাহায্য করবে, এরকম একটা স্বপ্ন। এবং তার সঙ্গে আমাদের পূর্ববঙ্গ ভাগ হয়ে যাচ্ছে, আমাদের ওখান থেকে উদ্বাস্তু হয়ে এখানে বাঙালিরা চলে আসছে, ওখানকার পূর্ববঙ্গের মানুষ এখানে চলে আসছে। এই যে টার্ময়েলটা, এই সময়টা হচ্ছে 1963, ওই পিরিয়ডে আমরা নাটক বাঁচলাম, কিন্তু আগেই বললাম কালু সর্দার, মানে এটা একটা কৃষক বিদ্রোহের নাটক। আমি কিন্তু বিদ্রোহ বুঝি না, কৃষকও বুঝি না, মানে সেই সময় বুঝি না, কিন্তু এই যে বুঝি না কিন্তু নাটকটা ধরলাম, এটা কী করে হলো? তার মানে আমার চারপাশে যে পরিবেশ পরিস্থিতি সেটা আমাকে ঠেলে দিল নাটক নির্বাচনের দিকে। হঠাৎ কেন ভাবলে যে থিয়েটারটা করবো? দেখো ভাই, কেন ভাবি বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি, থিয়েটার ভালো লাগে। কেন ভালো লাগে তাও বলতে পারবো না। তুমি যদি একটা মেয়েকে ভালোবাসো, তুমি বলতে পারবে কেন ভালোবাসো, কেন কোনো উত্তর হয় না। ভালোবাসবে। আচ্ছা, প্রথম থিয়েটার কোথায় দেখেছিলে কিছু মনে আছে? হ্যাঁ, দেখেছি। চিনতাম না, উৎপল দত্তকে চিনতাম না, কিন্তু উৎপল দত্তের নাটক আমাদের পাড়ায় হয়েছিল। হ্যাঁ, পথ নাটক হয়েছিল। দেখেছিলাম। বাবরে, একটা মোটামতো লোক, লামতো, আরে বাবা কি গম্ভীর গলা, বড় চোখ, এইটুকু মনে আছে। তার নাম যে উৎপল দত্ত, এটা জানি। কিন্তু আরেকটা কথা, হ্যাঁ তুমি যেটা প্রশ্নটা করছো ঠিকই, যে ভূমিফোর তো কিছু হয় না, একটা তো কোথাও তার সূত্র থাকে, তাই তো? আমি সেই সূত্রটাই জানতে চাই। সূত্র জানা খুব মুশকিল। তাও বলছি, কবি মুরারি মুখোপাধ্যায় ছিলেন আড়িয়াদহের কবি, মানে অসম্ভব ভালো কবিতা লিখতেন, যার কবিতা হচ্ছে ওই কবিতাটা, ভালোবেসে চাঁদ হয়ে না কো, পারো যদি সূর্য হয়ে এসো, আমি সে উত্তাপ বয়ে বয়ে আভার অরণ্য জেলে দেবো, ভালোবেসে ফুল হয়ে না কো, আরও সব হয়ে না কো আছে, আমি অত মনে নেই। তো এই যে কবি মুরারি মুখোপাধ্যায়, এই মানুষটা কিন্তু আমাদেরকে বোঝাতো যে কেন থিয়েটার করবো, থিয়েটারটাই বা কেন করবো। তুমি যেটা প্রশ্ন করতো, কেন থিয়েটার করলেন, তা উনি আমাদের বলতেন একেবারে রামকৃষ্ণদেবের কথা, থিয়েটারে লোকশিক্ষা হয়। উনি সে কথা বলেনি, কিন্তু উনি বলছেন যে থিয়েটারের মধ্যে দিয়ে আমরা মানুষকে শিক্ষিত করতে পারি।
একটা লোককে অ শেখাবে, আ শেখাবে, অমল শেখাবে, বিমল শেখাবে, অনেক টাইম লেগে যাবে। কিন্তু ভিজুয়াল, এটাকে বলতে পারো যে অডিও ভিজুয়াল, মানে শুনছে দেখছে। মানুষ কিন্তু জানো তো শুনে যতটা শেখে, দেখে তার থেকে বেশি শেখে। কেমন? হ্যাঁ, তো এই যে শোনা এবং দেখা, এই অডিও ভিজুয়াল একটা সাবজেক্ট থিয়েটার। তা আমাকে মুরারিদা বলেছিলেন যে দেখো গৌতম, যদি থিয়েটার করো না এবং কোনো মঞ্চ টঞ্চ লাগবে না, মুরারিদা বলতো কোনো মঞ্চ লাগবে না, চলো রাস্তা নেমে যাও। আজকে ভাবো কত কবে মুরারিদা 1963-তে আমাদেরকে তাতাচ্ছে থিয়েটার করো, পথে নেবে। আর আজকে তুমি জানো এই যে অবস্থায় দাঁড়িয়ে আমরা বাধ্য, আজকে শিশির মঞ্চ নেই, আজকে গিরিশ মঞ্চ নেই, আজকে কোনো সরকারি মঞ্চ নেই, বেসরকারি মঞ্চ নেই, কোথায় যাবে তুমি? কোনো মঞ্চ তোমাকে অ্যালাউ করবে না। কিন্তু মানুষের যন্ত্রণা কিন্তু বাড়ছে, প্রতিদিন বাড়ছে। তুমি তো মানুষের জন্য নাটক করবে, তা সেই মানুষের জন্য নাটক করতে গেলে তোমাকে কোথায় যেতে হবে? মানুষের কাছে যেতে হবে। সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স সব করো, কিন্তু আলটিমেট তো তুমি মানুষের জন্য কিছু করছো। মানুষের কাছে তোমার যেতে হবে না? তা মানুষের কাছে গেলে কোথায়? সেই বিখ্যাত গান পথে, এবার নামো সাথী, পথেই হবে, পথে না, তোমাকে পথে নামতে হবে। যাই হোক, সেই যে থিয়েটারটা শুরু করলাম আমরা, তারপরে চলে 63, তো মানে ওই সময়টা তুমি ভাবো রবীন্দ্র জন্ম শতবর্ষ হচ্ছে, রবীন্দ্রনাথ দিয়ে সব মাতামাতি পশ্চিমবঙ্গে। আমরা রবীন্দ্রনাথের নাটক মুকুট করতে আরম্ভ করলাম, শ্যামা ডান্স ড্রামা করছি, মানে যেটা হয় এইগুলো করতে করতে আমরা একটু একটু করে বুঝতে পারছি যে মানুষকে যদি ধরে রাখতে হয়, তাহলে মানুষের কাছে এটা প্রমাণ করতে হবে যে সৌভিক যে নাটক করছে সেই নাটকটা অবশ্যই মানুষের কথা বলবে। মানে বিরাট সংখ্যক মানুষ, যারা মুখ ফুটে কথা বলতে পারে না, যারা কথা বলতে গেলে অন্য লোক তার মুখটাকে চেপে ধরে, বুঝলে না? তো থিয়েটারের লোকে তো মুখ চাপা যাবে না। ধরো গৌতম মুখার্জি মুখটাকে চেপে ধরলো, অভি কথা বলবে, অভির মুখটা চেপে ধরলো, সায়ন কথা বলবে, হ্যাঁ, তাহলে কথা বলা থামানো যাচ্ছে না। একে থামাবে তো ও কথা বলে উঠবে, ওকে থামাবে তো ওকে কথা বলবে। এইটা কিন্তু 63-তে আমরা যখন কাজটা শুরু করেছিলাম, আমি তোমায় বলি প্রসঙ্গক্রমে, এই যে সৌভিক, এই যে দলটা, এই সৌভিক নামটা কে দিল? আমি কিন্তু দিইনি। এটা আমাদের মানে খুবই সর্বজনপ্রিয় একজন নাটকের মানুষ, নাট্যপ্রাণ মানুষ, ব্রাত্য বসু, তার বাবা ডক্টর বিষ্ণু বসু, তিনি আমার মাস্টারমশাই ছিলেন। এই গৌতম মুখার্জি দেখছো সামান্য একটু নাটক করেছি জীবনে, তার প্রথম যে শুরুটা করেছিলেন, শুরু করিয়ে দিয়েছিলেন ডক্টর বিষ্ণু বসু। নাটকের নাম সম্পত্তির সমর্পণ। তিনি আমার ডিরেক্টর, এবং আমি ওই নিতাই নাকি একটা ক্যারেক্টার ছিল, যে ছেলেটাকে সম্পত্তির সমর্পণে ভেতরে মাটির তলা পুঁতে ওই ক্যারেক্টার। এবং মাস্টারমশাই মানে আমাদের এই নামটা দিয়েছিলেন এবং প্রচণ্ড উৎসাহ দিতেন, এরকম ব্যাপার। তো এই নাটকটা করতে করতে আমরা চলে এলাম, এরপরই কিন্তু রবীন্দ্রনাথ আমাদেরকে বললাম তোমাকে আঁকড়ে ধরলো। এবং এই সময় আমরা হাস্যকৌতুক, গুরুবাক্য করেছি, দারুণ জমতো, জানো তো, হাসি নাটক, এটা ভালো হতো। তা এটা করতে করতে ধরো তার পরবর্তীকালে 63 তো, এবার এর মধ্যে 4-5টা বছর কেটে যেতেই সেই ভয়ঙ্কর সময়টার 70 দশক। তুমি তো ছেলে মানুষ, তুমি তো 70 দশকের ব্যাপার শুনেছো। তোমার বাবা তোমার একটা নাটক করতে জানো, কি নাটক? 70 দশকের পটভূমিতে অঙ্গন করতো, বাবাকে জিজ্ঞেস করবে, পাঞ্জা নাটক। সেই নাটকটা অনেক আগের নাটক, ওই আমাদের ওই পিরিয়ডের ও করতো, অভিযোগ করতো। তা যাক, কি বলছিলাম, রবীন্দ্রনাথের যাওয়ার পর তারপরে আমরা করলাম রতন ঘোষের নাটক শেষ বিচার। রতন ঘোষের নাটক সমুদ্র সন্ধান। আচ্ছা, রবীন্দ্রার নাটক, রবীন ভট্টাচার্য, নৈহাটি, হ্যাঁ, কালো মাটির কান্না। কিন্তু কেন এই নাটকগুলো বাছলাম? তখনও আমাকে সময় কিন্তু বলছে এই নাটকটা কর। কোন নাটকটা করবো? কারণ আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বৈদিক যুগে যে নাটক হয়েছে, বৈদিক যুগ, আজকে নয়, তখনও কিন্তু শ্রেণী সংগ্রামের নাটক হতো। শেখ মার্ক্স জন্মালো না, কমিউনিস্ট পার্টি জন্মালো না, ক্লাস স্ট্রাগল, হ্যাঁ, ক্লাস স্ট্রাগল তো কমিউনিস্ট পার্টি তৈরি করেনি, আর কার্ল মার্ক্সও তৈরি করেনি। ক্লাস স্ট্রাগল দুটো ক্লাসের মধ্যেকার যে সংঘর্ষ এবং নির্মাণ, সেটা কিভাবে দেবতারা করলো কি নাটক বানাতে আরম্ভ করলো।
ব্রহ্মা, ভগবান ব্রহ্মা ঋক্সাম যদি অথর্ব পরে পঞ্চম বেদ তৈরি করলো। এই যে পঞ্চম বেদ তৈরি করলো কেন? কারণ বেদে দেবতা এবং ব্রাহ্মণ ছাড়া কারোর অধিকার ছিল না। এবার সাধারণ মানুষ, দলিত সম্প্রদায়, মানে আদিবাসী সম্প্রদায়, যারা নিম্ন বর্গের বলে উচ্চ বর্গের লোকেরা যাদেরকে লাথি মারে, নিম্ন বর্গের বলে ঠেলে দেয়, তাদের জন্য বেদ কোথায়? ঋক হবে না, ঋক সাম যদি অথর্ব ওসব বাউল লাগবে, আর নাইলে দেবতা। তাহলে এই ব্রাহ্মণ আর দেবতাদের বাদ দিয়ে যে মানুষগুলো, তারা যাবে কোথায়? ফলে ভগবান বাধ্য হলেন পঞ্চম বেদ, নাট্য বেদ বা ধরো গান্ধর্ব বেদ, যাই হোক যে নামই দেখো, এই বেদ তৈরি করো। কেন? কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। বিদ্রোহ করলো রাক্ষসরা, দৈত্যরা, বলছে দেবতাদের দালালি করে নাটক হচ্ছে, পুড়িয়ে দেবো, মঞ্চ ভেঙে দেবো। তখন শিব বলল, বাবা মঞ্চ ভাঙিস নি, আমি রম্ভা উর্বশীদের নাচের ব্যবস্থা করছি। তাণ্ডু বলে এক শিষ্য ছিল, তাণ্ডুকে বলো তুমি মেয়েদের নাচ শেখাও, একটু একটু এনজয় না থাকলে হবে, একটু একটু বিনোদন থাকতে হবে, থিয়েটার মানে তো গ্রামার বললে হবে না, বিনোদন। ওই বিনোদন করে ওদেরকে ম্যানেজ করলো। তাহলে মূল কথাটা কি জানো? সংঘর্ষ এবং নির্মাণ। এই কথাটা কোনো আধুনিক কথা নয়, এটা বৈদিক যুগের থেকে চলে আসছে, আজকের থিয়েটারেও চলছে। আমরাও সেই সংঘর্ষ নির্মাণের মধ্যেই পড়ে গেলাম। আমি যতদূর জানতাম তুমি একজন সরকারি কর্মচারী ছিলে। কে? আমি? হ্যাঁ, আমি ব্যাংকে কাজ করতাম। তো এই চাকরি সামলে থিয়েটারটা করলে কিভাবে? ওই রকম হলো। প্রেমিকা সামলে যেমন লোকে বউ নিয়ে সংসার করে, মানে বউও রইলো, প্রেমিকাও রইলো, কোনোটাই রইলো না আসলে। দেখো একটা কথা খেয়াল রাখবে, আমি চাকরি করছি সঙ্গে থিয়েটার করছি, এটা কেমন জানো? অন্য একটা উদাহরণ দিলে বুঝতে হবে। এটা রবীন্দ্রনাথেরই কথা বলছি, যে রবীন্দ্রনাথ বলছে কেতকী আমার গড়ার জল, আমি গড়িয়ে গড়িয়ে খাবো, আর লাবণ্য আমার দিঘির জল, আমি সাঁতরে বেড়াবো। ঘটনা হচ্ছে চাকরি আমি করতেই পারি, কিন্তু চাকরি যে করেছি সেটা আমার ঘোড়ার জল, আমি গড়িয়ে গড়িয়ে খেয়েছি। আর থিয়েটার আমার কাছে লাবণ্য, দিঘির জল, আমি সাঁতরে বেরিয়েছি। আচ্ছা, যেটা এই একটা দলের এই সরকারি অনুদান নেওয়াটাকে তুমি কি চোখে দেখো? কি চোখে? আমি কি চোখে দেখবো? আমি চশমা খুলে ফেলে দেখতে পাই না, চশমা পড়লে সব দেখতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে চশমাটার উপর নির্ভর করে, তুমি কি রঙের চশমা পরছো। দেখো, নিজেকে তো ফাঁকি দেওয়া যায় না। পার্থদার একটা কবিতা পড়েছিলাম, উটের পিঠে চেপে একটা লোক যাচ্ছে মরুভূমিতে, খুব খিদে পেয়েছে, তো ও বাক্স থেকে, ওর টিফিন বক্স থেকে রুটি ফুটি বার করে খাচ্ছে, উটটাকে এরকম পেছন করে, এটা উট। দেখো, উট দেখতে না পায়, কিন্তু উট মাথার ওপর দিয়ে, এই দেখো এদিকে তাকাও, মাথার ওপর দিয়ে উট দেখছে যে তার মালিক রুটি খাচ্ছে, যে মালিককেও কাঁধে করে বয়ে নিয়ে বেরিয়েছে। তার মানে ফাঁকি কি দিতে পারলো উটকে? দিতে পারলো না। এই উটটা জানবে আমাদের বিবেক, উটটা জানবে আমাদের সত্তা, আর এই মালিকটা হচ্ছে আমাদের অস্তিত্ব। তুমি যদি অন্যায় কাজ করো, তুমি কোথায় অন্যায় কাজ? গভর্নমেন্ট থেকে টাকা নেওয়াটা কি অন্যায় কাজ? না, অন্যায় কাজ কেন হবে? ট্যাক্সের টাকা। তা আমি একটা কথা বলি, তুমি যে ভাইফোঁটা, তোমার নিশ্চয়ই বাড়িতে বোন আছে, তোমার ভাইফোঁটা দেয়, তা ভাইফোঁটা যদি গভর্নমেন্ট থেকে স্পন্সরশিপ দাও নাকি, বা বিয়ে করবে একটি মেয়েকে, তা তুমি তাকে একটা কোনো গিফট দেবে বিয়ের সময় বউকে, তুমি কি গভর্নমেন্টের পয়সায় ভরসা করে তুমি এটা করবে? ঠিক আমি জানি না কোন আদর্শের জায়গা থেকে এগুলো করা হয়, যে থিয়েটার করছি টাকার জন্যে, না থিয়েটার করতে টাকা লাগে। থিয়েটার করতে গেলে টাকা লাগে, দাঁড়াও, থিয়েটার করতে গেলে টাকা লাগে, আমি কিন্তু অস্বীকার করছি না, কিন্তু আমি থিয়েটার করছি টাকার জন্যে। কোনটা? তুমি কোন সুইচটা টিপবে? থিয়েটার করছি টাকার জন্যে, না টাকা লাগে থিয়েটার করতে গেলে? না, কিন্তু যেটু একটা ভালো থিয়েটার করতে গেলেও তো কিছু অর্থের প্রয়োজন হয়, তাই তো সেই অর্থটা কোত্থেকে আসে? তাই ভালো থিয়েটার, একটা নাম বলতো ভালো থিয়েটার।
না, আজকের সময় কলকাতা শহরে বা আমাদের মফস্বলেও যে থিয়েটারটা হচ্ছে, হ্যাঁ। সেই থিয়েটারটা ক্রিয়েট করতে গেলে হ্যাঁ। বা সেই মঞ্চ সজ্জা করতে কার গেলে, জন্য থিয়েটারটা করছো? গভর্নমেন্টের জন্য নয় নিশ্চয়ই। না, মানুষের জন্য। মানুষের জন্য। তা মানুষের কাছে তুমি বলেছো তোমার খিদে পেয়েছে? তুমি বলনি? মানুষ তোমাকে রিসিভ করেনি? একটা নিয়ে মনে রাখবে, এখন একটা ছোট্ট গল্প মনে পড়ে যাচ্ছে। 70 দশকে নকশালরা বললো যে আমরা কৃষি বিপ্লব করব, জোরদারকে কাটবো, গলা কেটে দেবো, দিয়ে আমরা কৃষকদের হয়ে লড়াই করব, ঠিক আছে? এবার ওরা গ্রামে গেল, যে খুব লড়াই টড়াই যা হলো করে এইবার জোরদারের লোক একটি নকশালপন্থী ছেলের গলার নড়িটা কেটে দিল, বক বক করে রক্ত বেরোচ্ছে, সবুজ ঘাসের উপরে লাল রক্তের ছড়াছড়ি। এমন সময় ভোরবেলা কৃষকরা যাচ্ছে মাঠে কাজ করার জন্য, ওরা দেখছে এই অবস্থা একটা ছেলে পড়েছে, তখন প্রাণটা বেরোয়নি, প্রাণটা রয়েছে। বলে তুমি কে? বলে আমি কলকাতা শহর থেকে এসেছি। বলে কেন? আমি কৃষি বিপ্লব করবো বলে। কাদের জন্য? তোমাদের জন্য। তোমরা কৃষকরা খুব কষ্টে আছে, কৃষকদের আমি পাশে দাঁড়াবো। ও আচ্ছা আচ্ছা, আমাদের লড়াইয়ের পাশে তুমি দাঁড়াবে বলে এখানে এসছো? বলে হ্যাঁ, দেখো না জোরদার আমাকে এরকম করে গলা কেটে দিয়েছে। বলি ই বাবা, তুমি আমাদের জন্য লড়াই করতে এসছো, সেটা তুমি আমাকে বলোনি তো। আমাদের জন্য আমাকে যদি একটু আগে বলতে, তাহলে আমরা যেটা করতাম তোমার পাশে এসে দাঁড়াতাম। জোরদারের বাবার ক্ষমতা ছিল না তোমার গলা ছুরি বসায়। বলে আমি সেটা বুঝতে পারিনি, আমার ভেবেছিলাম তোমাদের বাদ দিয়েই তোমাদেরকে ভালোবাসা যাবে। তা ভাই একটা কথা, তুমি যদি না মানুষের জন্য থিয়েটার করো, তুমি মানুষের কাছে যাচ্ছ না কেন? তুমি মানুষকে সংগঠিত করতে পারছো না কেন? তুমি মানুষকে বোঝাতে পারছো না কেন? ভাই, তোমাদের জন্যই তো নাটকটা করছি, তোমরা আমাদেরকে হেল্প করো। কারণ আমি চাকরি করব সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, তারপরে আমি থিয়েটারটাকে কি সময় দেবো? আর এমন কি সময় দিতে পারবো যাতে আমি মানুষের হয়ে কথা বলতে পারবো? তাহলে একটা কথা তো ঠিকই, যে আমি যে কাজটাকে করব সেটার মধ্যে একটা প্রফেশনালিজম থাকবে। অর্থাৎ রেভলিউশনটাও তো একটা প্রফেশনালিজম। আমি যে বিপ্লব করবো, সুভাষ বসু এই কথাটাই বলেছিলেন, তরুণের স্বপ্ন বইতে আছে, তুমি পড়ে নেবে। উনি বলছেন যে কংগ্রেসকে বলছে, কংগ্রেস পার্টিকে, দেখুন আমি দেশের স্বাধীনতার জন্য নিশ্চয়ই লড়াই করবো, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি ঘরে খেয়ে বোনের মোষ চালাতে পারবো না। আপনারা আমার খাওয়ার বন্দোবস্ত করুন, থাকার বন্দোবস্ত করুন, আমার জামা কাপড় দিন, আমার গাড়ি ভাড়া দিন, আমার যা লাগবে এটা দিন। আমি কিন্তু আপনাদের কাছে বিপ্লবী হিসেবে কাজ করব, কিন্তু আমার ভালো মন্দটা আপনাকে দেখতে হবে। আমি বাড়ি থেকে টাকা এনে বিপ্লব করতে পারবো না। এইটা কিন্তু সুভাষ বোস বলছে, যে কেউ বলছে না। প্রশ্নটা এইখানে, যে আত্মত্যাগ মানে এই নয় যে আমার বাড়ির জামা কাপড়গুলো খুলে নিয়ে এসে আমি থিয়েটারে ঢুকিয়ে দিল, তাই কেন? থিয়েটারের জন্য যে লড়াইটা, সেই লড়াইটা আমি কার জন্য করছি? পিপলের জন্য করছি। এই পিপলের কাছ থেকে পিপলকে আমি কনভিন্স করাতে পারলাম না আজও, যে দেখো আমি তোমার জন্য নাটক করছি, তুমি আমার পাশে এসে দাঁড়াও। যদি এটা হয়, তাহলে আমাদের যে একাঙ্ক নাটক প্রতিযোগিত হতো, ভাই কারা অর্গানাইজ করতো? ভাই কারা? কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট করতো না। করতো চাষাভুষো মানুষ, তাদের ধান গাছ, ধান উঠতো, সেই ধানের গোড়া কেটে যখন মাঠটা ফাঁকা হয়ে যেত, সেই মাঠে বাঁশ পুঁতে মাচা বাঁধা হতো, এবং যে দর্শক দেখতো, ওই তাদের পেছনে ওই খড়ের ওই এইগুলো গোঁজাগুলো তাদের লাগতো, তারই ওপরে খড় পেতে, চট পেতে মানুষ বসে নাটক দেখতো। কারা তাহলে আমাদের থিয়েটারটাকে প্যাট্রোনাইজ করেছে? কৃষক মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, বড়রাও করেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু কোনো গভর্নমেন্টের কাছে হাত পাততে হয়নি আমাদের। ইদানিং আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা ছাড়া বাংলা থিয়েটার মুখ থুবড়ে পড়বে। এটা কেন হলো? আমি জানতে চাই যে তাহলে কি এটা ঘটনা, যে আজকে যদি গভর্নমেন্ট বলে কাল থেকে যে আমরা থিয়েটারকে পয়সা দেবো না, থিয়েটার গোলার সাথে যায়, আমার কোনো ব্যাপারে নেই, তাহলে কি মনে করো যে থিয়েটারকে গভর্নমেন্ট না সাহায্য করলে থিয়েটার বন্ধ হয়ে যাবে? তুমি কি বলো? না, বন্ধ হয়ে যাবে না। কেন বন্ধ হয়ে যাবে না? কিভাবে বাঁচবে থিয়েটার তাহলে? হ্যাঁ, তাহলে সে আবার আগের যে মানে গতিধারা তো বদলায় সময়ের সাথে, সে তার আগের গতিধারা দিয়ে যাবে। না, আগে গতিধারাটা তো তুমি তো বলছো যে আমি গভর্নমেন্টের কাছে আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণের মধ্য দিয়ে থিয়েটারটা বাঁচবে না। তোমাকে একটা জিনিস খুব পরিষ্কার কথা, যেটা আমরা থিওরিটিক্যালি না, আমরা একটা ফিলোসফিক্যালি বিশ্বাস করি, যে সরকার চাষিদেরকে আজকে মানে না খেতে দিয়ে মারছে, যে সরকার এই যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে মরেছে, যেভাবে হাঁটতে হাঁটতে রক্তাক্ত হয়েছে, এই গভর্নমেন্ট করেছে। আমি এই গভর্নমেন্টের টাকা নিয়ে আমি পরিযায়ী শ্রমিকদের দরদ দেখানোর নাটক
করব, সেটা কোনোদিন পরিযায়ী শ্রমিকদের পক্ষে যাবে না, যেতে পারে না। আমি একটা ছুরি কিনলাম, আমি একটা ছুরি কিনে তোমার গলা কাটবো, কেমন? তা তোমার গলা কাটবার জন্য যদি ছুরি কিনি, তোমার দোকান থেকেই কিনতে হবে আমাকে। তা তুমি আমাকে ধারালো ছুরি দেবে? তুমি তো ভোঁতা ছুরিটাই দেবে, এবং আমার হাত তো কাঁপবে, কারণ তোমার থেকে তো পয়সা নিয়ে আমি ছুরি কিনেছি। তাহলে নাটক যদি মানুষের অস্ত্র হয়, তাহলে সেই অস্ত্রটা আমি যার বিরুদ্ধে ব্যবহার করব, এই শাসক শ্রেণী, এই যে যারা আমাদেরকে আজকে মানে মানে সর্বদিক থেকে আমাদের শেষ করে দিচ্ছে, জনগণকে শেষ করে দিচ্ছে। আজকে খাওয়া বলো, পড়া বলো, স্বাস্থ্য ব্যবস্থা বলো, আজকে শিক্ষা ব্যবস্থা বলো, কোনো দিকে মানুষের নিস্তার আছে, সর্বদিক থেকে মানুষ জ্বলে পুড়ে মরছে। যারা করছে তারাই নাকি থিয়েটারের লোকেদের থিয়েটার বাঁচানোর জন্য প্রচুর পয়সা করে দিচ্ছে, এবং তাতে নাকি থিয়েটার বেঁচে যাবে। দেখো, যে যেটা ভালো বুঝে করছে, আমি তো দাদা নই, আমি কোনো দাদা টাদা নই যে আমাকে আমার কথা অনুযায়ী তারা চলবে। আমি একটা কথা পরিষ্কার বুঝি, আমি যার জন্য করি চুরি সে বলে চোর। যার জন্য করি চুরি, অর্থাৎ আমি মানুষের জন্য থিয়েটার করবো যদি হয়, আমাকে অনেক বেশি করে মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়াতে হবে, এবং জিজ্ঞেস করতে হবে, ভাই মানুষ, আমি কি নাটক করব। আজকে তুমি দেখো, আজকে আমরা পরপর যেসব ঘটনা ভারতবর্ষে ঘটে চলেছে, তার কটা রিফ্লেকশন, কটা প্রতিফলন আজকের থিয়েটারের মধ্যে প্রকাশ পাচ্ছে। মনে করো, আমার খুব ইচ্ছে যে আমি এটা করব, আমার সাহসই করছে না একটাই কারণে, যে আমি কাউকে সাপোর্টে পাবো না। পাশাপাশি একটা কথা বলবো, ভাই বারবার চেষ্টা করো, থিয়েটার করছি ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল। বারবার চেষ্টা করো। সৌভিক সে চেষ্টা করেছে, তাই জন্য সে কেননা মানুষ করেছে, ম্যাক্সিম গোর্কির মাদার করেছে, আমরা 40 বছর ধরে মা করছি, 40 বছর, কম না, 2000 রাত্রির উপর হচ্ছে। কেননা মানুষ 3000 রাত্রি অভিনয় করেছি আমরা, মূলত ওটা নকশালপন্থী আন্দোলনের উপর বেশ করে অমল রায়ের লেখা। পরবর্তীকালে আমি আমার লেখা, বাবলু মুখার্জি, আব্রু, ভারতবর্ষ, কমিটেড, আমার লেনিন, এই বইগুলোর মধ্যে দিয়ে আমরা সময়ের কথা বলবার চেষ্টা করেছি, এবং সবটাই চেষ্টা করেছি মানুষের আশা আকাঙ্ক্ষার কথাগুলো তুলে ধরতে। তুমি বলো, আমরাও তো যে নাটকগুলো করি সব আশা আকাঙ্ক্ষার কথাই বলি। আপনি এরকম খালি নিজেকে বিরাট ভাবছেন কেন? আমরা কি ফালতু নাকি? আমরা হ্যাঁ দরকার হলে সরকারের কাছ থেকে টাকা নিশ্চয়ই নেবো, হ্যাঁ, তা বলে আমরা মানুষের বিপক্ষে না, মানুষের বিপক্ষে আমি তো বলিনি তোমাকে। কিন্তু আমার একটাই কথা, ওয়েজ অ্যান্ড মিনস, তুমি কোন রাস্তা দিয়ে তুমি একটা ভালো কাজ করছো, কিন্তু একটা খারাপ লোক যখন ভালো কাজ করে, ধরো আমি তোমাকে নাম বলছি, ধরো রত্নাকর, সে একটা ভালো কাজ করেছিল, রামায়ণ লিখেছিল, তখন তার নাম হয়ে গেছিল বাল্মীকি। তাহলে আমার কথা হচ্ছে, রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা তোমাকে মানতেই হবে। সেই প্রসেসটা হচ্ছে বল্মিক, মানে তার যে সাধনা, সে উইপোকা ধরে গেল তার বডিতে, সে নতুন একটা মানুষের রূপান্তরিত হল। আর একটা জিনিস আজকে বিশেষ করে অঙ্গনের, তুমি মানে মানে নতুন প্রজন্মের কর্ণধার তোমাদের মতো ছেলে, সায়ন, আমি একটা কথা খুব, যেটা ভেতর থেকে যে যন্ত্রণাটা অনুভব করি সেটা বলছি। দেখো, থিয়েটারটা কিন্তু পোশাক নয়, থিয়েটারটা কিন্তু মেকআপ নয়, থিয়েটারটা মানে স্ক্রিপ্ট নয়, থিয়েটারটা মানে অভিনয় নয়। তাহলে থিয়েটারটা কি? থিয়েটারটা হচ্ছে মানুষে ব্রিজ বাঁধার একটা কাঠি বন্ধন, একটা সেতু বাঁধার সেই দড়িটা, যে দড়িটা দিয়ে আরেকটা মানুষের সঙ্গে এই মানুষটাকে বাঁধা যাবে। বাঁধা মানে রবীন্দ্রনাথ বলছে না, যে আরো কাছাকাছি, আরো 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 কাছাকাছি বেঁধে থাকি। আসলে বেশি মানুষকে সঙ্গে আমরা যদি মানে এক জায়গায় জড়ো করতে পারি, সেটা কিন্তু থিয়েটারের বেসিক কাজ। সেটা করতে গেলে কিন্তু আমরা যে ফিলোসফি নিয়ে চলছি, সেটা বোধহয় ভ্রান্ত হতে বাধ্য। হ্যাঁ, কারণ একটা মনে রেখো একটা জিনিস, মানুষ কিন্তু সব দেখছে, সে কথা বলে না মানে এই নয় যে কিছু বোঝে না, সে খুব কষ্টে আছে, তার চোখ দিয়ে জল পড়ছে। কেন জানো? যে যারা মানুষের হয়ে কথা বলবে বলে মানুষ বড় আশা করেছিল, তারা মানুষের সঙ্গে একটা ধরনের ভণ্ডামি করছে, মানুষকে ঠকাচ্ছে। এটা মানুষ বেশি কষ্ট পাচ্ছে। কারণ দেখো, আমার হাতে চাবুক আছে, তুমি আমায় মারছো, তোমার হাতে চাবুক আছে, তুমি আমায় মারছো, এটা কিন্তু বোঝা যায় যে না, ও আমাকে মারবে। কিন্তু যে আমাকে মারার পর হাত বুলছে, হারি তোকে বড্ড মারলো, ওই দিকটায় মারো, এদিকটায় কষ্ট পাচ্ছে, ওই। তার মানে একটা মানুষ
সে মারছে, একে কিন্তু চেনা যায়, চেনা শত্রু। অচেনা শত্রুদের নিয়ে কিন্তু আজকে ভয়ঙ্কর চ্যালেঞ্জিং দিন এসে গেছে। অর্থাৎ আরো মানুষের কাছে ভয়ঙ্কর কাদের লাগছে জানো? যাদের কাছে মানুষ আশা করেছিল যে এরা অন্তত আমাদের পাশে এসে দাঁড়াবে, এই গ্রুপ থিয়েটারের কাছে কিন্তু মানুষ আশা করেছিল। কারণ এই গ্রুপ থিয়েটার করেছিলেন এক সময় বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক থেকে আরম্ভ করে উৎপল দত্ত থেকে আরম্ভ করে কত শত শত মফস্বলে থিয়েটারের দল, যাত্রিক বলো, আর কত দল বলবো, ক্লাসিক বলো, হ্যাঁ, তারপরে ধরো এই আমাদের কৌশিক, রূপতাপস, এরা তো একটু একটু এক বিন্দু করে বৃষ্টি ধারার মতো ঝরেছে, এমনি এমনি তো হয়নি। হ্যাঁ, কিন্তু আজকে যদি মনে করো এইটা দাঁড়ায় যে থিয়েটার হচ্ছে, কিন্তু কোথায় যেন মানুষকে ধীরে 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 মানুষকে ভুলে গিয়ে একটা অন্য ধরনের নাচ গানের একটা বা কথা বলার একটা মানে কথা বলছে। কিন্তু বাদশোর একটা লাইন আছে না, ওরা কি বলছে, ওরা কথা বলছে। কথা দিয়ে হয় না, কথাটার মধ্যে বার্তাটাকে নিয়ে আসতে হবে। আর এই যে বার্তাহীন কথার কোনো মূল্য নেই ভাই। হাজার লাইট লাগাও, সেট লাগাও, হাজার পোশাক পরো, হাজার তুমি বক্স আর্টিস্ট নিয়েছো, সিনেমা আর্টিস্ট নিয়েছো, থিয়েটার করাও, থিয়েটার মানুষ রিজেক্ট করবে, মানুষ রিজেক্ট করবে। মানুষকে বোকা ভেবো না, মানুষ বোকা নয়, মানুষ সব দেখছে। আচ্ছা জেঠু, তোমার কি মনে হয় মানে একটা নাটকের দলে একটা নাটকের উৎসব করার প্রয়োজনীয়তা কতটা? হ্যাঁ, আমরা তো ঘুরে ঘুরে নাটক করি, ঘুরে ঘুরে। আজকে বেলঘড়িয়া গেলাম, তো কালকে পাইকপাড়া গেলাম, কালকে চলে গেলাম মালদা, তারপরের দিন চলে গেলাম অনেক দূরে, হ্যাঁ, মুর্শিদাবাদের দিকে চলে, এইরকম। তা এই ঘুরে ঘুরে নাটক করি আমরা। তা আমাদেরও ইচ্ছা হয় যে আচ্ছা অন্যরা কেমন করে নাটক করে। হ্যাঁ, বেলঘড়িয়া অঙ্গন শুনেছি দুর্দান্ত নাটক করছে। হ্যাঁ, তা এই কীরকম করে জানি না, কারণ আমি হয়তো মুর্শিদাবাদে থাকি, আমি এবার অঙ্গনের নাটক দেখি। আচ্ছা, তো এই এই ব্যাপারে এটা যদি অর্জন করতে হয় যে তোমার ঘরের খবরটা যদি আমায় জানতে হয়, তুমি কেমন করে নিজেকে সুন্দর করে তুলছো যদি আমায় জানতে হয়, তাহলে তো ভাই এই উৎসবের প্রয়োজন আছে। হ্যাঁ, সেই উৎসব কত কালারফুল হবে বা কতটা স্পন্সরশিপ পাবে না পাবে, আমি এত জটিলতায় যাব না। হ্যাঁ, আমার যদি পয়সা নাও থাকে, আমি একটা স্কুল বাড়ির অঙ্গনেও আমরা 10টা নাটক নিয়ে এসে, যেটা বাদলবাবু করতেন, বাদল সরকার অন্তরঙ্গ থিয়েটার বা অঙ্গন নাটক করতেন তো, পয়সা কড়ির অভাব তো চিরকালই ছিল, কখনো ছিল। তো বাদলবাবু কিন্তু এটা দারুণ একটা পথ আমাদের দেখিয়ে গেছিলেন, থার্ড থিয়েটার বলতেন। হ্যাঁ, সেখানে মধ্যমগ্রামের নাটক আসছে, আবার ধরো কলকাতার রানীকুঠির নাটক আসছে। আর রানীকুঠির লোকেরা কেন নাটক করে? আচ্ছা, আমাদের এখানকার একজন দর্শক, সে রানীকুঠি গিয়ে নাটক দেখতে পায় না, সে এখানে বাহ রানীকুঠির লোকেরা তো ভালোই নাটক করে। আবার রানীকুঠিতে একটা উৎসব যদি হয়, তখন মধ্যমগ্রামে একটা মধ্যমগ্রামে নাটক করতে পারে ওরা, না রে দারুণ করে, গোবরটা নামেই তো গোবর, এরা আবার নাটক করবে কি? হ্যাঁ, বলে না রে ভাই, নাটক দেখলে পাগলা হয়ে যাবি। হ্যাঁ, ভূমিষ্যতা বলে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে এখন এতে পাস করে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাস করে বেরিয়ে তার নাটক হচ্ছে, দেখবি। তাই নাকি? বলে হ্যাঁ, বলে গ্রামীণ লোকগুলো নাটক করতে পারে, এরকম কলকাতার লোক খালি পারে, এরকম বাজে কথা বলবি না। কখন এটা সম্ভব? যখন এই ফেস্টিভ্যালগুলো হবে, এ আসবে, ও আসবে, সে আসবে, প্রত্যেকের বাগানে কি ফুল ফুটেছে সেটা বাজারে বিক্রি হবে। এটা অর্থাৎ একটা মার্কেটিং, অর্থাৎ একটা আজকে যে কথা খুব পপুলার কথা যে মার্কেটিং। তুমি একটা ছোট বেলফুল বিক্রি করছো, আমি গন্ধরাজ বিক্রি করছি, ও সূর্যমুখী বিক্রি করছে, সব যখন ফুলের মার্কেটে এসে দাঁড়াবে, তখন মানুষ বেছে নেবে যে ভাই সূর্যমুখী দেখতে খুব সুন্দর, কিন্তু জুঁই ফুল গন্ধে দারুণ, তা এবার সে বেছে নেবে। সৌভিক সাংস্কৃতিক চক্র এত বছরে কোনো রকম কোনো নাট্য উৎসবের আয়োজন করেছে না, করে। তার কারণ হচ্ছে এটা করতে গেলে ভাই কোমরের জোর দরকার, আমাদের সেই জোরটা কোনোদিনই প্রায় ছিল না। কেন ছিল না? তার কারণটা হচ্ছে, ধরো এই ধরনের ফেস্টিভ্যাল করতে গেলে থিয়েটারের অভিনেতা, ডিরেক্টর, লাইট ব্যান্ড বাদ দিয়ে একটা বড় ধরনের সংগঠন দরকার, যে সাংগঠনিক জোরের ফলেই ফেস্টিভ্যালগুলো করা সম্ভব। এবং আরও একটা কারণ দরকার, যে টাকারও দরকার, যে আমি কত টাকা চাঁদা তুলতে পারবো। কারণ যেসব টিম বাইরে থেকে আসবে তাদের গাড়ি ভাড়া দিতে হবে, খেতে দিতে হবে, থাকবার জায়গা দিতে হবে।
এগুলো না দিলে কী হবে যেন উৎসবের যে উৎসব করার প্রয়োজনটাই থাকবে না। হ্যাঁ, এটা করতে গেলে যে সাংগঠনিক জোরটা থাকা দরকার সেটা কিন্তু বলতে লজ্জা নেই, আমাদের ছবিকে সে জোরটা তেমন করে ছিল না। এই একটা কথা এই মুহূর্তে এসে মানে শোনা যায় যে গিভ অ্যান্ড টেক থিয়েটার, মানে তুমি আমার উৎসবে যদি আসো আমাকেও তোমার উৎসবে নিতে হবে। এই যে কথাটা, এটাকে তুমি কি চোখে দেখো? কি চোখে দেখি মানে তো ঠিকই আছে, তোকে আমি দিলাম তুইও দিস, এটা হচ্ছে আধুনিক বলবো। গিভ অ্যান্ড টেক মানে কীরকম, তুমি তোদের উৎসব হচ্ছে তাহলে আমাকে একটা শো দিবি, আমাদের উৎসব তোকে দেবো, তাহলে কী হলো মানে প্রিপেড ট্যাক্সির মতো, তুমি আগেই টাকাটা দিয়ে দিলে। ওই যে তুমি একটা শো দিলে আমাকে, তার মানে কি প্রিপেড ট্যাক্সি, মানে আগেই কিন্তু পেমেন্ট হয়ে গেল। তুমি যদি 5,000 দাও আমি কিন্তু 5,000ই দেবো, আমি 4,500 দিতে পারি, কিন্তু মরে গেলেও 6,000 টাকা দেবো, কারণ আমি তো তোমার 5,000 টাকা দিচ্ছি। এতে জানো তো, এতে ফ্রেন্ডশিপটা তৈরি হয়। আচ্ছা, তো এইখানে কি তোমার মনে হয় নাটকের মানে কিছু ডিফারেন্স হয়? মানে ধরো তুমি একটা জায়গায় গিয়ে যেই মানে নাটকটা করবে, সেইখানকার যে উদ্যোক্তা তার নাটকের মান তো সমান নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমার উৎসবে যখন সে আসছে, তোমার উৎসবের তো কিছুটা হলেও মানে নামে ঘাটতি হতে পারে। দেখো একটা কথা বলি, আমাদের যে অঙ্গটা, সারা অঙ্গে ইম্পর্টেন্ট অর্গান কোনগুলো, চোখ, নাক, হ্যাঁ, তোমার যে গায়ে যে লোম হয়েছে, এই লোম যে ধরে নিয়ে একটা টান মারি, একটু লাগলো, কিন্তু লোম ধরে টান মারা চোখটা গেঁথে দেওয়া তা এক নয়। দেখবে একটা উৎসবে না 2-3টে প্রত্যেক দিনই একটা করে নাটক রাখে ওরা, জমাট নাটক, আর বাদ বাকিগুলো গ্যাটিস নাটক, এই করে মানুষকে ঠকায়। মানুষ জানে সব কটা নাটকই একরকম হবে, কিন্তু যে উদ্যোক্তা সে জানে যে একটা ঠিক আছে আর বাদ বাকি 2টো গন্ডগোল আছে। আচ্ছা, যেটুক সবাই বলে কলকাতা সংস্কৃতির পীঠস্থান, তো তুমি তো সাধারণত মফস্বলেই তোমার থিয়েটার চর্চা বেশিরভাগ করেছো, তো তোমার কি মনে হয় কলকাতায় মফস্বলের শিল্পীরা যথাযথ সম্মান পায়? অনেকগুলো প্রশ্ন করবো, কোনটা দিয়ে শুরু করবো এটাই ভাব। তুমি বললে পীঠস্থান, তারা বললে সম্মান, এতগুলো কথা একসঙ্গে এক কথায় বলা যাবে না। আমি এইটা মনে করি, প্রথমত তুমি বলে কলকাতা হচ্ছে সংস্কৃতি কি বলে পীঠস্থান। পীঠস্থান আমার ওরকম কি মনে হয়, কলকাতায় যে কটা দল নাম টাম করেছে প্রত্যেকটা দলের প্লেয়ারগুলো দেখো সব হচ্ছে মফস্বল। কলকাতা হচ্ছে ভালো ছাঁকনি, মানে এটা হচ্ছে কিরকম জানো তো, মফস্বলে তুমি ধরো আজকে সায়ন, তুমি অভিধাতে তৈরি হচ্ছ, এবার তুমি একটু ডাগর ডগর হলে ব্যাস, তোমাকে আমি আর নাম করবো না, অমুক দল তোমায় ডেকে নিল, তুমি বললে আমার উন্নতি হলো, তোমার যে অঙ্গনের 12টা বেজে গেল সেটা কিন্তু আমরা দেখবো না, ও খুব উন্নতি করছে, আমি নাম করবো না এই মুহূর্তে। এইরকম থিয়েটারের ছেলে এখন সিনেমায় গিয়ে বা পেশাদারি থিয়েটারে গিয়ে খুব নাম টাম করেছে, ব্যক্তিগত নামের কথাই আমি বলছি, আমি বলছি থিয়েটারটা মার খাচ্ছে। কারণ আমি অ্যাজ এ ডিরেক্টর, কলকাতার ডিরেক্টর হিসেবে আমি ছেলে তৈরি করলাম না, আমি গৌতম মুখার্জি যে ছেলেটাকে তৈরি করছে, অভি যে ছেলেটাকে তৈরি করছে, কৌশিক যে ছেলেটা একটা মেয়েটাকে তৈরি করছে, সেগুলোকে লোভ দেখিয়ে নানা রকম হাতছানি দিয়ে ডেকে নিয়ে গিয়ে কলকাতার থিয়েটারটাকে ভরাট করলাম। বলছে কলকাতা থিয়েটার পীঠস্থান, কিসের পীঠস্থান ভাই, কিসের পীঠস্থান? পীঠস্থান বললে হবে না, কলকাতা একটা গ্রামের নাম। অর্থাৎ কলকাতা ব্যাপার না, ওই যে বললাম যে আজকে গ্রামের কৃষকরা যদি ধান চাষ না করতো তাহলে ওই ধান শহরে আসতো না এবং শহরের মানুষ না খেয়ে মরতো। তাহলে অথচ ওই কৃষকগুলোকে কিন্তু আমরা কৃষক রত্ন বলে প্রাইজ দিচ্ছি না, আমরা কিন্তু বাসমতি চালের কোম্পানিকে বলছি ইনি হচ্ছেন চাল প্রস্তুতকারক, কৃষককে বলছি না। ওই চালগুলোকে যে সংগ্রহ করে নিয়ে এসে কোম্পানি খুলে বিক্রি করছে, বাসমতি কোম্পানি, বাসমতি অ্যান্ড কোম্পানি, চালটা যে তৈরি করলো সেই কৃষককে কেউ চেনেও না, তার ঘরে চালা ফুটো হয়ে জল পড়ছে, কেউ দেখেও না। তার মূল জায়গাটা হচ্ছে মফস্বল, কলকাতা বলে ব্যাপারটা নয়, একটা জায়গায় প্লেয়ার তৈরি হচ্ছে, আরেকটা গ্রুপ তারা প্লেয়ারগুলোকে টেনে বার করে নিয়ে গিয়ে তাদের নাটকগুলো করিয়ে নিচ্ছে। এটা একটা বড়। আচ্ছা, যেটা তোমার গ্রুপে যদি কেউ টেলিভিশনে কাজ করতে চায়, পাশাপাশি থিয়েটারটাও করতে চায়, তুমি তার সাথে কিভাবে ট্রিট করো? খুব ভালো, কোনো ব্যাপার না। কেউ ঘুমোচ্ছে, ঘুমোতে নিঃশ্বাস নেয় না, আমি বারণ করবো ঘুমোচ্ছে এই নিঃশ্বাস দিবি না, কিন্তু এটা কিন্তু আমি সহ্য করবো না। ঘুমোচ্ছি শুধু ঘুমোবি, নিঃশ্বাস নেওয়া চলবে না। সেখানে ধরো তোমার সাথে, তোমার শো এর সাথে তার একটা শুটিং ক্র্যাশ করে, ভদ্রলোকের ছেলে হলে এটা করবে না, ছোট লোকের ছেলে হলে করবে।
আমার কথা হচ্ছে আমার থিয়েটারের থেকে তুমি বড় হয়েছো, তোমার উচিত থিয়েটারটাকে বাঁচিয়ে চলা। আজকে মনে করো বউকে নিয়ে বেড়াতে যাবো, আমি বিয়ে হয়ে গেছে, আমি বউকে নিয়ে বেড়াতে যাবো, খুব ন্যায্য কথা, কিন্তু আমার মাকে আমি কোথায় রেখে যাব? এই দায়িত্বটাও আমাকেই নিতে হবে। আমার মাকে আমি রাস্তায় ফেলে দিয়ে আমি বউকে নিয়ে বেড়াতে গেলে সেটা কোনো কারণেই সমর্থনযোগ্য নয়। কিন্তু আমার মাকে আমার পিসিমার বাড়িতে রেখে গেলাম, যে মা তো যেতে পারবে না, এত এত জার্নি করতে পারবে না, তোমার কাছে পিসিমা রইলে টাকা পয়সা দিয়ে গেলাম, মা যেগুলো খেতে খেতে চাইবে এই ওষুধ টষুধগুলো ইত্যাদি। অর্থাৎ মায়ের দায়িত্বটা কাউকে দিয়ে আমি বুঝিয়ে দিয়ে গেলাম যে মা তুমি তুমি কিন্তু হেল্পলেস নও, আমি বেড়াতে যাচ্ছি মানে তোমাকে আমি কষ্ট দিচ্ছি না। তেমনি থিয়েটার সঙ্গে সিনেমা করতে পারি, আমি অবশ্যই কেন করবো না? থিয়েটার সিনেমা আমায় পয়সা দিচ্ছে শুধু না, সিনেমা আমাকে আরেকটা নতুন ক্ষেত্রতে কাজ করবার শিক্ষা দিচ্ছে, আমি অবশ্যই যাব এবং সিরিয়ালও করবো। সেই সিরিয়াল সম্পর্কে যতই নিন্দা ভাঙা করুক, কিন্তু সিরিয়াল আমি সিরিয়াল করে দিলে পয়সা পাই, কেন যাবো? আমি অ্যাজ এ ডিরেক্টর আমি বলবো হ্যাঁ ভাই তুমি যাবে, তোমার কত কবে আছে? আচ্ছা, আমার একটা রিহার্সাল ফেলেছি, তোমাকে জিজ্ঞাসা করি আমি রিহার্সালটা ফেলেছি, ধরো মঙ্গলবার দিন তোমার শুটিং আছে না, তাই তুমি আগে কোম্পানিকে বলে দাও যে মঙ্গলবার দিন তুমি কোনো কারণেই তোমাকে যেন ডেট না দেয়, আমি অ্যাডজাস্ট করবো, তোমার সিরিয়ালকেও অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য কি করা দরকার? তোমাকে অভিনয়টা 1 নম্বর অভিনয়টা করতে হবে, তোমাকে 1 নম্বর অভিনয় করতে হবে। সিরিয়ালের লোককে বাধ্য করতে হবে যে আজকে তুমি মনে করো কৌশিক সেন কি ওই অনির্বাণ ভট্টাচার্য কিংবা অর্ণব মুখার্জি, এরা যদি সিরিয়াল বা সিনেমার লোককে বলে কিন্তু দাদা আমার তো সন্ধ্যাবেলা তো অভিনয় আছে, আর তাছাড়া আজকে আমাদের মিউজিক রিহার্সাল আছে, কি আজকে আমাদের আজকে কিন্তু আমি 6টা আমাদের, আমি এখান থেকে 5টা আমার বেরোতেই হবে। এটা যদি অর্ণব মুখোপাধ্যায় বলে, আমার অর্ণব মুখোপাধ্যায় মুখের উপর বলতে পারবে তো প্রডিউসার মশাই পয়সা দিচ্ছি, কোথাও নরক ফরক ছাড়ুন, বলতে পারবে? পারবে না। তার জন্য তোমাকে অর্ণব মুখোপাধ্যায়ের মানে ওই ওই ক্ষমতা সম্পন্ন অভিনয়ের জায়গাটা তোমায় পৌঁছতে হবে এবং তোমাকে মনে রাখতে হবে যে আমি বউকে নিয়ে বেড়াতে যাচ্ছি মানে এই নয় যে মাকে আমি জলে ফেলে দিয়ে চলে যাব। আমি মায়ের ঠিক মতো একটা ব্যবস্থা করে তারপরে আমি বউকে নিয়ে বেড়াতে যাবো। বউকে নিয়ে বেড়াতে যাওয়াটা অপরাধ নয়, কিন্তু মাকে হেল্পলেসলি ফেলে রেখে যাওয়াটাও কোনো ব্যাপার না, দুটোর অ্যাডজাস্ট করতে হবে। এ করতেই হবে। গাড়ি পাল্লাটা কী হয় ভাই, এদিকে যখন মালদা এদিকেও মালদা, দুটো যখন সমান সমান হয় তখন তো সেটা ওজন হয়। এই ওজন তো জীবনের এই ব্যালেন্সটুকু তো তোমায় করতেই হবে। আচ্ছা, যেটু এই শহরাঞ্চলের থিয়েটার এবং গ্রামাঞ্চলের থিয়েটার, এই দুটো থিয়েটারেই তোমার সমান বিচরণ, তো কোন থিয়েটারটা তোমাকে বেশি আকৃষ্ট করে? সমান বিচরণ কলকাতায় অল্প কিছুদিন করেছি, তাও আমার গ্রাম বলে নয়, গ্রাম মফস্বল শহর আলাদা করে কিছু না। মূল কথাটা হচ্ছে যে যেখানে একটা হচ্ছে থিয়েটার অফ কমিটমেন্ট, আর একটা হচ্ছে যে কমিটমেন্টের কোনো বালাই নেই, থিয়েটার ফর এনজয়মেন্ট। আমি কলকাতার থিয়েটার বলে আলাদা করে নয়, আমি শ্রদ্ধেয় বিভাস চক্রবর্তী মহাশয়ের নির্দেশনায় অভিনয় করেছি কাশ্মীর প্রিন্সেস, সেখানে রথি মহারথীর অভিনয় করেছেন, সকলকে আমার প্রণাম জানাই। এবং অসাধারণ নির্দেশনার কাজ, তিনি তো নাট্যগুরু, নাট্যাচার্য যা বলো বিভাসদাকে সেটা, এবং ওনাদের সঙ্গে মিশলে ওনাদের তত্ত্বাবধানে অভিনয় করার সুযোগ পেলে নিজেকে নির্মাণ করা যায়, সেখানেও শিখতে পারা যায়। আচ্ছা, প্রথমে একটু ভালোটা বলে নিই, তারপরে মন্দটা পরে বলে। আচ্ছা, এটা গেল। এইবার তারপর ধরো আমি শিব মুখোপাধ্যায়ের ডিরেকশানে আমি মহাভারত করেছি এবং সেখানেও আমাদের মফস্বলের বাবলু, তারপরে দেবাশিস থেকে আরম্ভ করে শুভেন্দু, আলেয়ার শুভেন্দু, তারপরে কৌশিক চট্টোপাধ্যায়, আরও অনেক নাম বলা যায়। তারপরে আমাদের কলকাতার মধ্যে দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, তারপরে কত বলবো, মেঘনাথ দা, এরকম মানে বেশ সুন্দর একটা সমাহার হয়েছিল। মানে এই মফস্বল কলকাতা সব মিলিয়ে একটা খুব ছোটো থিয়েটার, বড় থিয়েটার, যাই যেবার নামেই ডাকো হয়েছে। তো সেখানে আমি করেছিলাম শকুনি রোল অভিনয় করেছিলাম। তো সেও একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল আমার এবং খুব শিখেছি। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি দেখেছি যে যদি কেউ বলে যে শেখার, সে আমি তো জানি, এরকম কথাটা মিথ্যে কথা। প্রতিদিন আমাদেরকে জানতে হয়, প্রতিদিন শেখা যায়। সুযোগ পেয়েছিলাম আমি তাদের কাছে, শিবদার কাছেও আমি কৃতজ্ঞ। এবং এরপর হচ্ছে কী বলে, আমি নাট্যরঙ্গে অভিনয় করেছি, সিরাজদৌল্লাতে ছোট্ট রোল করেছি, কিন্তু করেছি, শিখেছি। সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে গিয়ে মানে সে এক কেলেঙ্কারি, সেগুলো শেখার মধ্যেই পড়ে।
আচ্ছা, তারপরে এবং এরপর আমি সব থেকে যার কাছে গিয়ে আমি মানে যাকে আমি হ্যাটস অফ করবো তার নাম ব্রাত্য বসু। ব্রাত্য বসু আমার ছবিকেও এসেছিলেন যখন উনি ছোট ছিলেন, নাটকের কাজই এসেছিলেন। খুবই ছোটবেলা থেকেই খুব মানে স্টুডিয়াস, খুব লেখাপড়া করতে ভালোবাসে বা জানতে ভালোবাসে, কোনো কিছু মেনে নেওয়া না, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে জানতে ভালোবাসে। আমি ওনার ডিরেকশানে করেছি পেজ 4 এতে লোকদৃষ্টি। সত্যি কথা বলতে গেলে একজন অভিনেতাকে তার নিজেকে প্রকাশ করার যে স্বাধীনতা ব্রাত্য বসু দেন, আমি সেই 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 খোলামেলা ব্যাপারটা আর কারোর কাছে সেরকমভাবে পাইনি, ব্রাত্য বসু যেটা দেন। এরপর ওনার সঙ্গে করেছি বোমা এবং আরেকটি অসাধারণ নাটক ঋত্বিক চক্রবর্তী, অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। সেই নাটকটার নাম কে। আমি ব্রাত্য বসুকে দেখেছি যে একজন ডিরেক্টর বড় হয় তখনই যখন সে কবি হয়। ব্রাত্য বসুর মধ্যে কবি সত্তাটা এতটাই প্রবল দেখেছি যে হাঁটু মানে নতজানু হয়ে ওনার কাছে কিন্তু মানে আমি শম্ভুমিত্রের ছাত্র ছিলাম, মানে ওনার সঙ্গে ক্লাসও করেছি, তারপরে ওনার মতো করে ভাবতে চাইতাম, ওনার ফিলোসফিটাকে নিতে চাইতাম। তারপর যদি বলো যে কারোর কাছে কিছু পাওয়া, ব্রাত্য বসুকে আমি প্রণাম জানাবো। এরকম মানুষের সঙ্গে আমার জীবনে একটা সাক্ষাৎকার হয়েছে, আমার খুব ভালোবাসেন, আমিও ওকে আমি খুব প্রাণের জায়গায় থেকেই ওকে ভালোবাসি এই জন্যে যে একটা মানুষের প্রচুর ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতা দম্ভ দেখায় না। অথচ যাদের কোনো ক্ষমতাই নেই তাদের একটা মাত্রই কাজ দম্ভ দেখানো। আমি কি বল, আচ্ছা তুমি ব্রাত্য বসবে কলকাতার লোক বলবে না মফস্বলের লোক বলবে? মানুষটা কিন্তু মেদিনীপুরে জন্মেছে, তুমি মফস্বলের লোক, যদি জন্মস্থান ধরে ধরে। তারপর যদি থাকেন কোথায়, থাকেন তো দমদম, হ্যাঁ ঠিক কলকাতা নয়, কলকাতার বাইরে। হ্যাঁ, মোদ্দা ব্যাপারটা কলকাতা মফস্বল বড় কথা না, বড় কথা হচ্ছে তোমার মাটিটা কেন। তোমার মাটি যদি ঠিক থাকে তোমার থিয়েটারটা ঠিক থাকে। মাটিটার বেস পয়েন্ট আর কিছু বলবো মনে হচ্ছে? না না কিছু বলবে না, বলো না। আমি কি বলবো, বলা তো অনেক না, কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল তো কোনটা তোমাকে বেশি আকৃষ্ট করে? কোনটা আকৃষ্ট? সেই মানে কলকাতায় এসি হলে নাটক করা, নাকি গ্রাম বাংলায় তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে ওই ধানটা কাটা হয়ে যাওয়ার পর ওই ধানের খেতে রোমান্টিসিজম কিছু নেই। আর আকৃষ্ট কথার মধ্যে একটা আ আছে আর কৃষ্ট আছে। কৃষ্ণ মানে কৃষ্ণ। আচ্ছা, কোনটা ভালো লাগে? আরে আকৃষ্ট হতে গেলে আগে আ হতে হবে, মানে কৃষ্ণ ছাড়া যদি কিছু হয় আমি তাতে নেই। আকৃষ্ট হলে হবে, কৃষ্ট হতে হবে, সোজা কথা। কোনটা ভালো লাগে? এটা তো ঘটনা যে কলকাতা শহরে 30টা লোক ডাকতে অর্গানাইজারদের প্রাণ বেরিয়ে যায়, আর ওখানে 3000 লোক কোনো ব্যাপার না। মানে সাউথ বেঙ্গল এতে দক্ষিণবঙ্গে আটপাড়া না কিনার না, আটেশ্বর তলা, রাত্রি 2টোর সময় রে ভাই 5000 লোক বসে আছে। কোন কলকাতা আছে ভাই? কোন কলকাতা? কোন কলকাতায়? কলকাতায় রাত্রি 9টার পর গাড়ি পাবে না বলে সব পালিয়ে যায়, থিয়েটার না দেখে পালিয়ে যায়। হ্যাঁ, লোকই হয় না। আর আটেশ্বর তলায় দুপুর 2টো থেকে নাটক শুরু হয়েছে, রাত্রি 4টে তখন নাটক শেষ হয়নি, লোক কিন্তু গিজ করছে লোক। আমরা তো সেই জায়গাটায় ধরতে পারলাম না। ওটাই তো ছিল বাংলা থিয়েটারের ন্যাশনাল থিয়েটার। বাংলার যদি বলো যে জাতীয় নাট্যশালা, সেটা কোথায়? সেটা তো ওইখানে, ওই আটেশ্বর তলায়। কারা প্যাচে হারিকেন নিয়ে লোক আসছে। আমরা কার জন্য নাটকটা করবো? মানুষের জন্য। কোন মানুষ? তৃষ্ণার্ত ক্ষুধার্ত মানুষের জন্য। কিসের খিদে? জানার খিদে। আমি কি তার কাছে গিয়ে নাটক করতে যাবো? সে সব জানে, কলকাতা তো সব জানে, সব জানে। ওটা জানি, সব জানি। তাকে নাটক দেখিয়ে কি হবে? আরে ভাই শোনো, রামকৃষ্ণদেবের মতো লোক, সাধু সন্ত লোক, সে গিয়ে একটা বেশ্যাদের নাটক দেখতে গেল,
যে প্রথম কথা সে কি বললো, আসল নকল সব এক দেখছি, আসল নকল সব এক দেখছি। চৈতন্য সেজেছে বিনোদিনী, বলছে আসল নকল সব এক দেখছি। স্টানিস্লাভস্কির তত্ত্ব জানলো কি করে রামকৃষ্ণ? অর্থাৎ তুমি রাজার পাঠ করছো, তোমার পাঠ দেখতে দেখতে আমার মনে হবে আর ওরা রাজাই, আসল নকল এক দেখছি। এই যে কথাটা, বা ধরো যেমন ভাব তেমন লাভ। অর্থাৎ তুমি যদি একটা বিপ্লবীর রোল করছো আর এতে গিয়ে গ্রিন রুমে বসে কাটলেট খেলে, মুরগির মাংস টাংস খেয়ে কোথাও যদি বিপ্লবে ঢোকো, হবে? তোমাকে যেমন ভাব তেমন লাভ। তোমার ভাবের সঙ্গে তুমি তুমি ধরো রাজার পাঠ করবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, হবে? হবে না। তোমাকে রাজোচিত এই বুকের সিনাটা, হ্যাঁ, তোমার 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 যেমন ভাব তোমার লাভটা হবে তেমন। তুমি কোন উদ্দেশ্য নিয়ে, সেই জন্যে গ্রামের দিকে বলে নয়, গ্রাম শহর এভাবে ভাবলে হবে না। এখন প্র্যাকটিক্যালি গ্রাম কোথায়? সব তো নগর উন্নয়নের নাম করে সব গ্রামগুলোকে দিয়েছে 12টা বাজিয়ে। এখন তো পিছের রাস্তা করে গেলে যদি শহর হয়ে যায় তাহলে শহর। ওটা মূল কথা হচ্ছে যে বারবারই যেটা প্রথম থেকেও বলছিলাম যে আমাদের এই যে থিয়েটারটা বেঁচে থাকবে কিন্তু মানুষের আশ্রয়, সেই মানুষ যেন মরে না যায়। আমাদের থিয়েটারের লোকেদের এটাই বেসিক কাজ হবে। সেটা কলকাতাতেও হতে পারে, সেটা গ্রামের দিকেও হতে পারে। থিয়েটারের লোকেরা কিন্তু মানে মেকার, তারা কিন্তু নির্মাতা, তারা কিন্তু এমনি এরকম রং মেখে সংসার ঢং করে না, তারা কিন্তু নির্মাতা। কি নির্মাণ করে? সমাজটাকে গড়ে তুলছে তারা। হ্যাঁ, এইটা কিন্তু খেয়াল রাখবে, গ্রাম শহর এইভাবে ব্যাপারটা না। এবং আমি দেখেছি যে আমার মাস্টারমশাই ছিলেন, আমার বাবা ছিলেন, বাবার কাছেও নাটক শিখেছি। তুমি বিশ্বাস করতে পারো না, বাবা কিন্তু পুরো ধরনের অ্যাক্টিং করতো। আবার ধরো ব্রাত্য বসুর কাছেও নাটক শিখেছি। দুজনের মধ্যে তফাৎটা কি জানো তো? তফাৎটা হচ্ছে বাবা একটা স্টাইলাইজড অ্যাক্টিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতেন, ব্রাত্য বসু তাই করেন, উনিও কিন্তু সেটা। কিন্তু দুজনেই মাটিতে পাটা রাখতে বলেন, বললে শুধু আকাশের দিকে হাত বাড়ালে হবে না, পাটা যেন মাটিতে থাকে। অর্থাৎ তোমার সংযোগটা কিন্তু মানুষ। এই বারবার আমি একটা কথাই বলবো, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি কোনো নাটক করে কিছু করতে পারবে না। বল। আচ্ছা, এইখানেই আমরা এই একটা বড় কোশ্চেনের পর্ব শেষ করলাম। তো এইবারে আমরা তোমার সাথে কয়েকটা প্রশ্ন করবো, যাকে আমরা এই আগের পর্বেও আপনারা হয়তো দেখে থাকবেন, র্যাপিড ফায়ার। তো আমি তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমাকে এক কথায় না ভেবে, মানে অল্প একটু সময় দেবো ভাবার জন্য, ভেবে সময় উত্তর দিতে হবে। তোমার পছন্দের দুটো নাটক। ব্রাত্য বসু ডিরেকশনের সিনেমার মতো। আচ্ছা, একদম এই সময়কার। আর সৌম্যমিত্রের রসচক্র। তোমার পছন্দের দুজন অভিনেতা। ঋত্বিক চক্রবর্তী আর একজন আমাদের যে সম্পর্কিত আমার ভাই মুরারি মুখার্জি। আচ্ছা, মফস্বলে দুজন অভিনেতা। মফস্বলে কৌশিক চট্টোপাধ্যায়। আচ্ছা, আর একজন হচ্ছে খুব বেশি পরিচিত নয়, কিন্তু আমার খুব পছন্দ। হ্যাঁ, তো শুনি না, অসুবিধা কি? তার নাম হচ্ছে দিলীপ দেব। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি অভিনেত্রী। পছন্দের দুজন অভিনেত্রী। রাত্রি চট্টোপাধ্যায়, বেবি সেনগুপ্তা। আচ্ছা, না রিসেন্টলি ওর অভিনয় দেখেছি ধূপা। হ্যাঁ রিসেন্টলি এই যে তোমার একটা ছবি বানিয়েছো। হ্যাঁ, আর এক পথের খোঁজে, অঙ্গন বেলঘরিয়া নিবেদিত একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি, আর এক পথের খোঁজে। যদি আপনারা ছবিটি দেখতে চান, অঙ্গনের ইউটিউব চ্যানেলে সেটি রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আচ্ছা, এবার আসি মফস্বলের দুজন আবহ শিল্পী। আবহ শিল্পী, একজনের নাম বিজয় মুখার্জি, সৌভিকের। অদ্ভুতভাবে আবহটা বোঝে এবং করে। আরেকজন অনিন্দ নন্দী, দুজন রূপসজ্জা। বিজয় মুখার্জি। আর একজন যদি বলো মোহাম্মদ আলী।
আচ্ছা, যেটু তোমাকে তোমার ব্যক্তি জীবনে তুমি কি কি পছন্দ করো সেটা নিয়ে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, ঠিক আছে? ইলিশ না চিংড়ি? ইলিশ। পাহাড় না সমুদ্র? সমুদ্র। মিষ্টি না দই? দই। ডাইরেক্টর না একটা? একটা। গল্পের বই না সিনেমা? গল্পের বই। পাঞ্জাবি না শার্ট? পাঞ্জাবি। গান না কবিতা? কবিতা। খাওয়া না ঘোড়া? খাওয়া। আমার মনে হয় থিয়েটারের পরিচয়টা এইভাবে হবে যে আমরা ভারতীয় থিয়েটার করি, এটাই হবে আমাদের পরিচয়। এবং আমাদের মঞ্চটা কোথায় না, যেখানে অভিনয় হবে ওটাই আমার মঞ্চ। আমার জন্য আলাদা করে কোনো মন্দির তৈরি হবে না, কোনো মসজিদ তৈরি হবে না, কোনো গির্জা তৈরি হবে না। দেবতা কোথায় থাকে? যেথায় যেথায় মাটি ভেঙে করছে চাষ কাটছে, যেথায় পথ খাটছে 12 মাস, রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। আয়রে সূচি বসন ছাড়ি, আয়রে ধুলার পরে মুক্তি। ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাঁধা সবার কাছে। রাগলে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছেড়ু বস্ত্র, লাগুক ধুলাবালি, কর্মযজ্ঞে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। থিয়েটারটা ঘাম ঝরানোর জায়গা, ফুর্তি মারার জায়গা নয়। এটা যদি মনে রাখি, আমার থিয়েটার, আমাদের থিয়েটার, ভারতীয় থিয়েটার, বাংলার থিয়েটার জিতছে, জিতবে। নিশ্চয়ই জিতবে। আমরা জিতবো, আমরা লড়াই করব। এ নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব সেটা শেষ করলাম। আপনাদের যদি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অঙ্গন বেলগড়িয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ প্রথম যেটা